স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল এবং আমাদের ইন্টারভিউ প্রস্তুতির সিরিজের মধ্যে অনেকটা ব্রেক চলে এসেছিল। আমরা মোটামুটি 10 থেকে 15 দিন পর এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই জানেন যে মাঝে হঠাৎ ওই এসআইআর আরও বিভিন্ন কারণে আমরা ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। তবে যাই হোক, আজকের বিষয়টা আমাদের হচ্ছে গণিত বিষয়ের উপর আমাদের এই সেটটা হতে চলেছে এবং এটা আমাদের 16 নম্বর সেট হতে যাচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি সিরিজে। তো আমাদের আজকে মোট 15টা প্রশ্ন থাকবে। তো চলুন একে একে আমরা প্রত্যেক প্রশ্নকে দেখে নিই। তো প্রথম প্রশ্ন যেটা আজকের থাকছে সেটা হচ্ছে গণিত বা ম্যাথামেটিক্স এই শব্দের অর্থ কী? তো অর্থ জানার আগে আমরা জেনে নেব ম্যাথামেটিক্স শব্দটির উৎপত্তি কোথা থেকে। তো ম্যাথামেটিক্স শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ ম্যাথেমা থেকে। এবং এই ম্যাথেমা শব্দের অর্থ কী? ম্যাথেমা শব্দের অর্থ হলো শিক্ষা বা জ্ঞান। শিক্ষা বা জ্ঞান। কিন্তু বর্তমান সময়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাথামেটিক্স কথাটির অর্থ কী? তাহলে আপনি এখানে বলবেন যে গণনার বিজ্ঞান। কারণ বর্তমানে ম্যাথামেটিক্স বিষয়ের উপর শুধুমাত্র গণনার কাজটাই আমরা মুখ্যরূপে করে থাকি। তো এর অর্থ হবে গণনার বিজ্ঞান। দ্বিতীয় প্রশ্ন, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কী? অঙ্ক, যার ইংরেজি পরিভাষা হচ্ছে ডিজিট, এবং সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি নাম্বার, এই দুটোর মধ্যে পার্থক্য কী? তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বলা হয়। ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে 1, আমি লিখলাম এখানে 3, আমি লিখলাম এখানে 5। তো এই প্রতিটা যে চিহ্ন, এই চিহ্নগুলোকে বলা হয় আপনার ডিজিট। ইংরেজিতে আমরা এটাকে ইউজ করব ডিজিট, বাংলায় বলবো এটাকে আমরা অঙ্ক। কিন্তু যখন এক বা একাধিক অঙ্ক মিলে আমরা যখন সেটাকে কোনো আহ, কোনো গণনার বিষয়ে যখন আমরা ব্যবহৃত করব এই একই সংখ্যাকে, তখন সেটা একই চিহ্নগুলোকে, তখন কিন্তু সেটা সংখ্যা হয়ে যাবে। যেমন আমরা একটা করতে লাগলাম যে 1+2 এটা কত হয়? তাহলে এখানে কিন্তু এই 1, 2 এবং 3 এটা কিন্তু একটা, আমরা এইগুলোকে সংখ্যা বলবো। কিন্তু আমরা যখন স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে মানে একটা চিহ্ন নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা সেটাকে বলবো ডিজিট কিংবা অঙ্ক। তো এটাই হচ্ছে পার্থক্য। তৃতীয় প্রশ্ন হচ্ছে, শূন্য কি স্বাভাবিক সংখ্যা? তো স্বাভাবিক এবং অখণ্ড সংখ্যা আমরা আগে জেনে নিই। স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা বলা হয় সাধারণত 1 থেকে আপনার মানে ইনফিনিটি আপনি বলতে পারেন। 1, 2, 3 এইভাবে চলতে চলতে ইনফিনিটি অবধি আপনার সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এবং অখণ্ড সংখ্যা আমরা কোনগুলোকে বলি? অখণ্ড সংখ্যা বলি শুধুমাত্র আমরা শূন্য এখানে যুক্ত করে দেব। 0, 1, 2, 3 এই যে পুরো একটা সারি, সেটাকে আমরা বলি অখণ্ড সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ইংরেজি আমরা ব্যবহৃত করি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। এবং 0 থেকে যে শুরু হয়ে যে আপনার সিরিজ, যেটা ইনফিনিটি অবধি চলতে থাকবে, সেটাকে আমরা বলি হোল নাম্বার। যেটাকে আমরা বলি হোল নাম্বার। তো 0 কিন্তু আপনার ন্যাচারাল নাম্বার না। কেন? কারণ 0 হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। মানে 0 কিন্তু অখণ্ড সংখ্যার সারিতে আসে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় আপনার 1 থেকে। 1 এর আগে আসে 0, তো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। পরবর্তী প্রশ্ন, 1 কি মৌলিক না যৌগিক সংখ্যা? 1 কি? তো এর উত্তর হচ্ছে 1 মৌলিকও না, আবার যৌগিকও না। এটি একটি বিশেষ সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলে যেই সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে বিভাজ্য যায়। যেমন আমরা নিলাম এখানে 7, 7কে শুধুমাত্র 7 এবং 1 এই দুটো সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যায়। এই দুটো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় এবং একে আমরা বলি মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা এবং আহ, এই দুটো ছাড়াও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে। আমি ফর এক্সাম্পল যদি উদাহরণ নিই 8, তাহলে 8কে কি দিয়ে ভাগ যায়? 1, 8 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 এবং 8 ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারাও কিন্তু 8কে ভাগ যাচ্ছে। অর্থাৎ এটা হয়ে যাবে আপনার যৌগিক সংখ্যা। এটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার মধ্যে প্রধান পার্থক্য কি? তো এর প্রধান পার্থক্য যেটা হচ্ছে, অখণ্ড সংখ্যার দলে 0 থাকে, কিন্তু স্বাভাবিক সংখ্যার দলে 0 থাকে না। আমরা এইটা দেখে নেব একবার।
যে এটা স্বাভাবিক সংখ্যার সারি এবং এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সারি। তো অখণ্ড সংখ্যার সারিতে কিন্তু শূন্য থাকে, কিন্তু স্বাভাবিক সংখ্যার সারিতে কিন্তু শূন্য থাকে না। এটাই হচ্ছে অখণ্ড এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রধান পার্থক্য। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মূলদ সংখ্যা কাকে বলে? ইংরেজিতে যেটা আমরা বলি রেশনাল নাম্বার। তো এর উত্তর হচ্ছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ কিন্তু কখনো শূন্য হতে পারে না। এখানে আমরা একটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে কিউ কিন্তু কখনো শূন্য হতে পারে না, সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। যেমন যেমন 2/6 কিংবা 8/6, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র যদি 5 লিখি, এটাও কি একটা মূলদ সংখ্যা? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? কারণ প্রত্যেক সংখ্যার নিচে কিন্তু আমরা এক এক থাকেই। তো এর জন্যই কিন্তু এটাও কিন্তু পি বাই কিউ আকারে। এবং কিউ কত হচ্ছে এখানে? কিউ হচ্ছে 1, জিরো না, কিন্তু জিরোর বদলে যে কোনো সংখ্যাই হতে পারে মূলদ সংখ্যার জন্য। তো কিউ যেহেতু এখানে 1, এর মানে শুধু 5ও কিন্তু একটা মূলদ সংখ্যা। পরবর্তী প্রশ্ন, স্থানীয় মান যেটাকে আমরা ইংরেজিতে বলি প্লেস ভ্যালু এবং প্রকৃত মান যেটাকে আমরা ইংরেজিতে বলি ফেস ভ্যালু, এই দুটো বলতে কি বোঝেন? তো আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। যেমন এখানে যেটা লেখা আছে, আগে ডেফিনেশনটা পড়ে নিই আমরা, যে 532 সংখ্যাটিতে 3-এর প্রকৃত মান হচ্ছে 3 এবং 3-এর স্থানীয় মান কিন্তু, স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু হচ্ছে কিন্তু 30। তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে লিখে ফেলি 532, আচ্ছা এখানে আপনারা দেখবেন 3 আমি যদি শুধুমাত্র নিই, তো 3-এর মান কত? তো 3-এর মান হচ্ছে, 1 মিনিট, 3-এর মান হচ্ছে কিন্তু 3। কিন্তু আমরা এটাকে যদি একক দশক হিসেবে নিই, ফর এক্সাম্পল একক, দশক, শতক, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কিন্তু দশকের ঘরে অবস্থান করছে। 3-এর পরে কয়টা ডিজিট আছে? একটা ডিজিট আছে, একটা অঙ্ক আছে, এর মানে এর যে স্থানীয় মান হবে সেটা হবে 30। তো প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু হচ্ছে এইটুকু। পরবর্তী প্রশ্ন, বিন্দুর কয়টি মাত্রা আছে? তো এর উত্তর হচ্ছে বিন্দুর কোনো মাত্রা নেই, এটি একটি মাত্রা শূন্য জিনিস, শুধুমাত্র এর অবস্থান আছে। আমি যদি এখানে একটা বিন্দু দিয়ে ফেলি, তো এর কিন্তু কোনো দৈর্ঘ্য নেই, উম, দৈর্ঘ্য নেই, এবারে এবং এর কিন্তু কোনো প্রস্থও নেই। শুধুমাত্র কি আছে? এর শুধুমাত্র একটি অবস্থান আছে, তাছাড়া কিন্তু এর কিছুই নেই। তো বিন্দু হচ্ছে, কিংবা ইংরেজিতে যেটাকে পয়েন্ট বলি, পয়েন্টের কিন্তু কোনো মাত্রা নেই, এটি একটি মাত্রাহীন জিনিস, এটি কিন্তু মাত্রাহীন। পরবর্তী প্রশ্ন দেখব, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আগে কি বলে আমরা দেখে নিই। সমকোণী ত্রিভুজ হচ্ছে, কিংবা আমি যদি এখানে ড্র করার ট্রাই করি, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি। এই যে কোণের মান, সেটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, এবং এর ঠিক যে সামনের বাহুটি, একেই আমরা বলি অতিভুজ। আচ্ছা, এবং এটাকে আমরা বলি লম্ব, এবং নিচে যেটা আছে সেটাকে আমরা বলি ভূমি। তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা বাহু সেটা হচ্ছে অতিভুজ, আপনারা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে যে ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি কত? তো আমি যদি এই কোণটির নাম এ দিয়ে দিই, এটা যদি বি নিয়ে নিই, এটা যদি সি নিয়ে নিই, তাহলে 3টে কোণের সমষ্টি হয় কিন্তু 180 ডিগ্রি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। দশম প্রশ্ন হচ্ছে, লসাগু এবং গসাগু এর পুরো নাম কি? তো লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ইংরেজিতে এর মান হচ্ছে লিস্ট কমন মাল্টিপল বলে এটাকে, এবং গসাগুর যেটা ইংরেজি সেটাকে বলে HCF, যার পুরো নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, একটা করে আমরা উদাহরণ দেখে নিই। যেমন আমি নিলাম 12, 12-র মধ্যে এলসিএম কি কি হতে পারে, লিস্ট কমন মাল্টিপল কি? তাহলে 12 এবং যদি 15 নিই, তাহলে আমরা যদি 60 নিই এখানে, আচ্ছা আমি বাংলায় লেখার চেষ্টা করছি, 1 মিনিট। আচ্ছা, আমি যদি এখানে 12 নেই আর এখানে যদি 15 নিই এবং আমি যদি 60 নিই, তাহলে আমরা দেখব 60 হচ্ছে সবচাইতে ছোট সংখ্যা,
যেটা 12 দিয়েও ভাগ যাবে, সরি এটা 5 দিয়ে যাবে, এবং 15 দিয়েও কিন্তু ভাগ যাবে। এর অর্থ হচ্ছে 12 এবং 15-র এলসিএম হচ্ছে আপনার 60, এবং 12 এবং 15-কে আমরা দেখব সবচেয়ে বড় যেটা সংখ্যা দিয়ে ডিভাইড যাবে সেটা হচ্ছে, এক মিনিট, সেটা হচ্ছে 3। 3 দিয়ে কিন্তু 12-কে ভাগ যাবে এবং 15-কেও ভাগ যাবে। তাহলে এটা হয়ে যাবে কিন্তু এইচসিএফ কিংবা গসাগু, এবং এটা কিন্তু হয়ে যাবে এলসিএম কিংবা লসাগু। পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য কি? তো এর মূল পার্থক্য হচ্ছে যে বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হয়, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কেবলমাত্র বিপরীত বাহুগুলো সমান হয়। তো কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে, আমি যদি এখানে একটা ড্র করার চেষ্টা করি, তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয় এবং এটা যদি আমি লিখি আয়তক্ষেত্র, এবং এটার মান যদি এ হয়, তাহলে প্রতিটা বাহুর মানই কিন্তু এ হবে। এবং আয়তক্ষেত্রের জন্য কি হয়, একটা বাহুর মান যদি এ হয়, তাহলে এর বিপরীত বাহুর মান হবে এ, এবং এই বাহুর মান যদি বি হয়, তাহলে বিপরীত বাহুর মান হবে কিন্তু বি। তো এটাই হচ্ছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুষম বহুভুজ কাকে বলে? তো আমরা এই সুষম কথাটা থেকেই বুঝতে পারছি যে প্রতিটি সমান সমান হবে। এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে সমান সমান কিছু একটা বলছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বহুভুজের যদি প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান হয়, যেমন আমরা আগের স্লাইডে বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর মান সমান হয় এবং প্রতিটি কোণও কিন্তু এখানে সমান হয়। প্রতিটি কোণ কিন্তু সমান হয় এবং এর কোণের মান হয় 90 ডিগ্রি। ঠিক একইভাবে ত্রিভুজের একটা ভাগ আমরা জানবো, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজেরও কিন্তু প্রতিটা বাহুর মান এক হয় এবং প্রতিটা কোণ, এই কোণের মানও কিন্তু 60 ডিগ্রি করে হয়। তো এই ধরনের যে ভুজ আকার বহুভুজ, তাদের আমরা বলি সুষম বহুভুজ, যাদের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ কি হবে, সমান সমান হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো এটা আপনারা মুখস্থ করে নেবেন, 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। পরবর্তী প্রশ্ন, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ফলাফল কি হয়? তো এর উত্তর হচ্ছে, এটি অসংজ্ঞাত উত্তর দেয়, এটাকে আমরা ভাগ করতে পারি না। আমি যদি লিখি এখানে 10/0, তাহলে এর উত্তর হচ্ছে, অনেকজন ছোটবেলায় আমরা এই সাইনটা দিতাম, এর এর মানে হচ্ছে ইনফাইনিট, ইনফাইনাইট। এটা কিন্তু ভুল। 10/0 যদি আমরা করি, তো এটার উত্তর হচ্ছে অসংগত, অসংগত। এটা একটু স্পেলিংটা দেখে নেবেন, ইংরেজিটা হচ্ছে আপনার আনডিফাইন্ড। এখানে আমি যদি একটা ছোট্ট জিনিস বলি, যে আগেকার দিনে যেটাকে ইনফাইনিট বলে দেওয়া হতো, তাহলে এখানে নিয়ে একটা কথা আছে, যে মনে করুন আপনার কাছে 10খানা আপেল আছে, এবং আপনি যদি সেই 10টা আপেলকে 10টি মানুষের মধ্যে যদি ইকুয়ালি ডিভাইড করেন, তাহলে প্রতিটা মানুষ কিন্তু একটি করে আপেল পাবে পাবে কিন্তু এখানে যদি 10টি আপেলই আছে এবং আপনার কাছে যদি কোনো মানুষ না থাকে, 0 পিপল, তাহলে আপনি তো আপেল কাউকেই দিচ্ছেন না। কিন্তু আপনি যদি ইনফাইনিট লিখেন, তাহলে আপেলের সংখ্যা কি ইনফাইনিট হয়ে যাবে? হবে না কোনো সময়। এর মানে ইনফাইনিটের কনসেপ্ট হচ্ছে এর জন্য ভুল এই হিসেবে। তো আমরা এখানে বলবো এটা অসঙ্গত। মনে রাখবেন। আজকের শেষ প্রশ্ন হবে, রোমান হরফে ডি এবং এম কোন সংখ্যাকে বোঝায়? তো রোমান হরফে আমরা জানি, আমরা 1কে লিখি আই দিয়ে, একইভাবে 2কে লিখি এই ডাবল আই দিয়ে, ঠিক একইভাবে আমরা 100-কে লিখি সেঞ্চুরি দিয়ে, সি দিয়ে, এবং 50-কে লিখি আমরা এল দিয়ে। ঠিক একইভাবে 500 এবং 1000-এর ক্ষেত্রে কিন্তু আমরা রোমান হরফে ডি ব্যবহার করি এবং 1000-এর ক্ষেত্রে আমরা এম ব্যবহার করি। তো ছোট ছোট জিনিস আপনারা মনে রাখবেন। আর একটা জিনিস লিখে নেবেন, সেটা হচ্ছে 10কে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ক্লাস। তো আশা করি আরও আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি আরও সেট নিয়ে ক্লাস চান, কারণ অলরেডি পরবর্তী যেটা চতুর্থ পেজের ইন্টারভিউ, সেটা কোচবিহার ডিস্ট্রিক্টে নেওয়া হচ্ছে, এবং
তারপরে হতে পারে আপনারও ডিস্ট্রিক্টের ইন্টারভিউ চলে আসবে। তো প্রস্তুতি করতে থাকুন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবেন। তো ততক্ষণে ধন্যবাদ সবাইকে, এবং অনেকদিন পর যাই হোক আবার ভিডিও আপলোড হলো, তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।